নির্বাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে ভালো স্কুল কলেজে আপনার সন্তান কিভাবে ভর্তির সুযোগ পাবে সেই তথ্যও থাকে। থাকে রাজনৈতিক বিশ্লেষণও। আজকেও আমাদের রাজনীতির বিশ্লেষণের অনেকগুলো বিষয় আছে, তবে আমি ছোট ছোট আকারে কয়েকটি বিষয় নিয়ে এই পর্যায়ে তথ্য দিতে চাই। প্রথমেই আমি একটু তথ্য দিতে চাই যে আমেরিকাতে সরকারি চাকরির জন্য আপনি কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা প্রয়োজন। এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে আমরা পেয়েছি এমডি জামান, তিনি সিইও সাকসেস ক্যারিয়ার কনসালটেশন ফার্ম, এবং তিনিও একজন সিটি এমপ্লয়ি। শুরুতেই জানতে চাই কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ নূপুর চৌধুরী এবং নূপুর চৌধুরী শো এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরো নূপুর চৌধুরী শোতে যারা অংশগ্রহণ করছেন বা দেখবেন সবাইকে ধন্যবাদ। আছি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে মূলত আলোচনা করব, কারণ আমরা যারা ইমিগ্রেন্ট অভিবাসী হয়ে আসি, এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যদিও অনুষ্ঠানের শেষে রাজনীতির বিশ্লেষণও আছে, সেটিও তথ্যের আলোকে। একটু জানতে চাই, যারা আমরা অভিবাসী হয়ে আসি, অনেকের শিক্ষাগত যোগ্যতা কিংবা যোগ্যতা থাকা সত্ত্বেও অড জব করেন। আমি বলছি না কোনো জবই খারাপ, আমি বলছি প্রতিটি কারণে এখানে প্রতিটি কাজকে সম্মানের সাথে দেখা হয়। কিন্তু আমি যে প্রশ্নটি করতে চাই, নিজের যোগ্যতা মেধা অনুযায়ী আমেরিকার সরকারি চাকরিতে কিভাবে একজন অভিবাসী প্রবেশ করতে পারেন? ধন্যবাদ, খুবই সুন্দর কোশ্চেন। আসলে এখানে আমেরিকা হলো অপরচুনিটির কান্ট্রি। আমরা সবাই জানি যে এইখানে এত জব আছে যে চিন্তাই করা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি জব ফিল্ডে না যাচ্ছেন। তা আপনার এইখানে যদি আপনি ডিপেন্ড করবে আপনার কোন এডুকেশন আছে। প্রত্যেকটা এডুকেশনের এগেইনস্টেই আপনার বিভিন্ন ধরনের পজিশন আছে। আপনার হাই স্কুল ডিপ্লোমার পজিশন আছে, ব্যাচেলার ডিগ্রি পজিশন আছে, মাস্টার ডিগ্রি পজিশন আছে, অ্যাসোসিয়েট ডিগ্রি পজিশন আছে। এখন এগুলো হলো যে গভর্নমেন্ট সেক্টরের প্রচুর অপরচুনিটি আছে। তারা এরকমও দেখা যাচ্ছে তারা লুক পাচ্ছে না, হ্যাঁ, কোয়ালিফাইড লুক পাচ্ছে না। কিন্তু নিজেকে একটু স্কিল ডেভেলপ করলেই আমরা কিন্তু মেইন ফ্রেমে আসলে এই জবগুলোতে ইন হইতে পারি। যেমন স্কিল ডেভেলপমেন্টটা বলতে আমি বোঝাচ্ছি যে মিনিমাম একটা ইংলিশের বেসিক একটা আইডিয়া থাকতে হবে, কম্পিউটারের একটা বেসিক আইডিয়া থাকতে হবে, ইংলিশ কমিউনিকেশন এবং স্পিকিং এর একটা বেসিক একটা থাকতে হবে। এই জিনিসগুলো থাকলেই আর একটু নিজের ভালো অ্যাটেনশন নিয়ে একটু আগেলেই দেখবেন যে ভালো একটা জব পাওয়া যাচ্ছে এখানে গভর্নমেন্ট সেক্টরে। এবং একই সাথে আমাদের সাথে আরেকজন আছেন, আমি একটু যুক্ত করে নিতে চাই, তার সাথেও আমি কথা বলবো হচ্ছে আইটি সেক্টরের জব নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর মাহাদি হাসান, তিনি এখানকার অ্যাসোসিয়েট প্রফেসর একটি ইউনিভার্সিটির, সেই সাথে ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, তারও একটি প্রতিষ্ঠান আছে আইটি সেক্টর নিয়ে কাজ করছেন। আমি দুজনের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন যিনি সরকারি চাকরি নিয়ে কথা বলছেন, এমডি জামান, মূলত এই নিউ ইয়র্কের সরকারি চাকরিগুলো কিভাবে আমরা পেতে পারি। আমি একটু ডক্টর মাহাদি হাসান আপনার কাছে যেতে চাই, কারণ বর্তমান সময়ে আইটি সেক্টরে অনেক লে অফ হচ্ছে, সেখান থেকে নিজেকে কিভাবে, আমি একটু বলবো যে এই লে অফ থেকে কিভাবে আমরা প্রস্তুতি নিয়ে আইটি সেক্টরে টিকে থাকতে পারি, আর সেই বিষয়টি একটু জানতে চাই, এবং আইটি সেক্টরের জব নিয়েও আপনার কাছে আমি একটু জানবো। নূপুর আপা, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। এই টপিকটি বর্তমানে সব জায়গায় খুব আলোচিত একটি টপিক, যে প্রত্যেকটি সেক্টরেই লে অফ হচ্ছে, পার্টিকুলারলি যেটা আপনি মেনশন করলেন ইনফরমেশন টেকনোলজি সেক্টরে। বিভিন্ন রিপোর্ট পাবলিশ হচ্ছে প্রতিদিনই, বিভিন্ন গণমাধ্যম থেকে, রিসার্চ ইনস্টিটিউট থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে। তো আমার রিসার্চে আমি যা দেখলাম, আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে মোর দেন 12 ইয়ার্স কাজ করি এবং একাডেমিয়াতেও আমি রয়েছি, কিছু পয়েন্ট আসলে বারবারই আসছে বিভিন্ন রিপোর্টে। তার মধ্যে একটা হচ্ছে যে আসলে এই সমস্যাটা শুরু, আমি যদি এভাবে বলি, এটা প্যান্ডেমিকের সময় প্রত্যেকটি প্রতিষ্ঠানই প্রচুর পরিমাণে হায়ার করেছে। এই হায়ারিং এর মূল কারণটা ছিল যেহেতু প্রত্যেকটি সার্ভিস তখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছিল, যেহেতু কোনো মানুষ দ্বারা কাজ করানো সম্ভব হচ্ছিল না বিকজ অফ দ্য সিচুয়েশন, তখন প্রত্যেকটি প্রতিষ্ঠানে তাদের সার্ভিসগুলোকে ডিজিটালাইজ করার চেষ্টা করছিল, এবং যার জন্য পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ করতে হয় তাদের বিজনেসের, এবং সেক্ষেত্রে এই সার্ভিসগুলিকে ডেভেলপ করার জন্য প্রচুর হায়ার হয়।
এটা একটা সমস্যা। এবং এখন বর্তমানে যেহেতু এই কোভিড বা রিমোট ওয়ার্ক যে বিষয়টা, এটা কিন্তু এখন মোস্ট অফ দ্য কোম্পানি কিন্তু এখন খুব একটা অ্যালাউ করছে না। আপনি জেপি মর্গান থেকে শুরু করে যত বড় প্রতিষ্ঠান আছে, মেটা অথবা গুগল, তারা অ্যালাউ করছে না। তো এখন যদি সবাইকে আমার অফিসে নিতে হয়, তাহলে আসলে এই 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 আমার যে স্পেস বা সংকুলন এইগুলিও হচ্ছে না। এটা নাম্বার 1। আমি খুব সংক্ষেপে বলি, ইকোনমিক আনসার্টেনিটি, যেটা এখন দেখা যাচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে ইন্টারেস্ট, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। কোম্পানিগুলি একটু ভীত এখন হয়ে যাচ্ছে যে সামনে কি হবে বোঝা মুশকিল। বিজনেসের প্রায়োরিটিগুলি আসলে শিফট হয়ে যাচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রে। এআই ড্রিভেন যেই অটোমেশন, সেগুলি কিন্তু এখন প্রত্যেকটি কোম্পানি গ্র্যাব করার চেষ্টা করছে। এবং সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি মার্জ হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে। কোনো কোনো কোম্পানি অন্যান্য কোম্পানিকে, ছোট কোম্পানিগুলিকে কিনে নিচ্ছে, অথবা তাদের রিস্ট্রাকচার হচ্ছে। মূলত এই 5টি কারণের জন্যই আসলে এত বড় বড় টেক লে অফ দেখা যাচ্ছে। মানে লে অফটির আমি সেখান থেকে কিভাবে নিজেকে প্রস্তুতি সেটি জানার আগে আমি একটু আবারও এমডিএ জামান ভাইয়ের কাছে যেতে চাই যে প্রস্তুতির কথা যেমন আসে যে সেটি হচ্ছে আমরা যখন অভিবাসী হয়ে আসি প্রথমেই ভয় পাই যে আমার সার্টিফিকেট অনুযায়ী আসলে আমি চাকরি পাবো কিনা, আমার ইংরেজিটি ভালো কিনা, কিংবা আমি আসলে এখানকার গভর্নমেন্ট সেক্টরে কি ধরনের যোগ্যতা আছে সেই অনুযায়ী আমার যোগ্যতা আছে কিনা, এক ধরনের কনফিডেন্টের অভাব থাকে, আমি বলবো আত্মবিশ্বাসের অভাব থাকে। আপনি যেহেতু অনেককে চাকরি দিচ্ছেন, অনেকের সাথে কথা বলছেন সরাসরি, আপনিও নিশ্চয়ই অনেক কিছু ফাইন্ড আউট করেছেন, তো সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই এই যে প্রস্তুতি মানসিকভাবে এবং সবকিছু মিলিয়ে একটি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে একটি জব সেক্টরে প্রবেশ করার জন্য, সেই প্রস্তুতি অনুযায়ী আপনি কি টিপস দিবেন শুরুর প্রস্তুতিটি? হ্যাঁ, ধন্যবাদ নূপুর। অ্যাগেইন, শুরুর প্রস্তুতিটা এরকম, আপনি যদি বাংলাদেশ থেকে যখন আসবেন বা বাংলাদেশ থেকে যখন কেউ আসে, তখন তার ফার্স্ট কাজটাই হলো আপনার তার এডুকেশন কি আছে এটাকে এইখানে নিয়ে এসে ইভালুয়েশন করে নেওয়া। ইভালুয়েশন করার পরে তাকে ফুল একটা কনফিডেন্স রাখতে হবে যে আমি গভর্নমেন্ট সেক্টরে ইন হইতে চাই। তো এখন গভর্নমেন্ট সেক্টরে জবে ইন হইতে হলে এখানে আপনার রিটেন টেস্ট দিতে হয়, কিছু রিটেন টেস্ট আছে, কিছু ফেস টু ফেস টেস্ট আছে, ফেস টু ফেস অ্যাটেন্ড করতে হয়। সেই রিটেন টেস্ট এবং ফেস টু ফেসের জন্য কি ধরনের তাকে প্রিপারেশন নেওয়া দরকার সেগুলোর ফোকাস রাখতে হবে। সেই ফোকাসগুলো যদি রাখতে পারে এবং নিজের যদি ভালো একটা কনফিডেন্স গ্রো আপ করতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার এডুকেশন, দেন দেখবেন যে ইজিলি একটা গভর্নমেন্ট সেক্টরে ঢোকা যাচ্ছে। আমি এক্ষেত্রে একটু সম্পূর্ণ প্রশ্ন করে দিতে চাই, আরেকটি সবচেয়ে বেশি কঠিন সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে আমি কোথায় আবেদন করব, কিভাবে আবেদন করব, কোন কোন জায়গায় সার্কুলার হচ্ছে। আমরা যারা ধরেন আপনি দীর্ঘদিন ধরে আছেন, আপনি ডিকাস কিংবা নাইচার্স সবকিছুই জানেন, কিন্তু যিনি নতুন তার কাছে এই মানে একদম সমুদ্রে পড়ে যাওয়ার মতো। তো সেক্ষেত্রে প্রথম সার্চিং টুলস কিংবা জব খুঁজে নেয়ার যে টুলস, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? এখানে এটা আসলে জব খোঁজাটা বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপক। যেমন আমি যদি সিটি গভর্নমেন্টে যেতে চাই তাহলে সিটি গভর্নমেন্টের জন্য হলো ডিসিএএস। ডিসিএস এ গেলে ওখানে আপনার মান্থলি ওয়াইজ তারা একটা সার্কুলেশন করে, ওখানে খেয়াল রাখতে হবে ডিসিএস এ তারা সার্চ করতে পারে। আবার সিটি গভর্নমেন্টে nyc.gov এখানেও একটা ওয়েবসাইট আছে, এখানেও প্রচুর ওপেনিং থাকে সবসময়। আর যদি আপনি স্টেট গভর্নমেন্টে যেতে চান সেই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের হলো নিউ ইয়র্ক NYS সিভিল সার্ভিস। NYS সিভিল সার্ভিস যখন সার্চ করবেন দেখবেন যে তখন নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টের যে পজিশনগুলো আছে সেগুলো চলে আসবে। তাছাড়াও আপনার স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলো আছে, কিছু কিছু পজিশন আছে তারা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ওয়াইজ তারা সার্কুলেশন করে, এটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ করতে হয়। তো এখন ফার্স্ট হলো সিটি গভর্নমেন্ট, আপনি যদি সিটি গভর্নমেন্টে যেতে চান ডিসিএএস, এবং সিটি গভর্নমেন্টে যদি যেতে চান nyc.gov, দুইটা পার্ট হলো সিটি গভর্নমেন্টের জন্য। আবার এইখানে কাউন্টি গভর্নমেন্টও আছে, কাউন্টি গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে যেতে হবে। সাপোজ আমাদের নাসো কাউন্টি আছে, সাফু কাউন্টি আছে, নাসো কাউন্টির ওয়েবসাইটে যেতে হবে, তারপরে সাফু কাউন্টির ওয়েবসাইটে যেতে হবে, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে তাদের, সেগুলোতে সার্চ করতে হবে। এখন তারপরে আপনি যেতে চান হলো সিভিল সার্ভিস নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে,
যে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে যেতে হলে নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস সার্চ করলে গুগলে চলে আসবে যে সিভিল সার্ভিসের নিউ ইয়র্ক স্টেটের গভর্নমেন্ট সেক্টরে কোন কোন পজিশনগুলো ওপেন আছে। তারপরে ইন্ডিভিজুয়াল যে ডিপার্টমেন্টগুলো আছে, সাপোজ নিউ ইয়র্ক স্টেটের প্রচুর ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলোতে তারা কিছু কিছু ইন্ডিভিজুয়াল পজিশন ওপেন রাখে, ওখানে লোক আপ করতে হবে। দেন আপনি আসেন হলো ফেডারেল গভর্নমেন্ট সেক্টরে। ফেডারেল গভর্নমেন্ট সেক্টরে আপনার হিউজ পজিশন থাকে সবসময়, ইদানিং একটু হয়েছে, কমে আসছে, বাট ফেডারেল গভর্নমেন্টের হিউজ পজিশন থাকে যেটা এন্টার আমেরিকা। সো USA.gov, USA.gov-এ গেলে আপনি ফেডারেল গভর্নমেন্টের জবগুলোতে দেখতে পাবেন। আর তাছাড়াও ফেডারেল গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে যেতে হবে এবং ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে গিয়ে ওখানে লোক আপ করতে হবে যে কোন ডিপার্টমেন্টে কি পজিশন ওপেন আছে এবং কোনটা আপনার সাথে যাচ্ছে, এটা ম্যাচ করে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। খুব সুন্দর করে সবগুলো ওয়েবসাইটের তথ্যই আপনি দিয়ে দিলেন, এবং যেটি দর্শক আগে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কোন সেক্টরে কাজ করতে চান, কিংবা আপনার পরিকল্পনা কি, সেই সুন্দর পরিকল্পনা অনুযায়ী সে অনুযায়ী সার্চ করা কিংবা সে অনুযায়ী অ্যাপ্লাই করা এবং নিজেকে তৈরি করা। এবং এরকমই একটি সেক্টর হচ্ছে আইটি সেক্টর, যেখানে লোভনীয় বেতন এবং আমি বলবো যে সবারই একটি আগ্রহের জায়গা থাকে আইটি সেক্টরে কাজ করা। তো সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করছি এবং ডক্টর মাহাদী হাসান আমাদের সাথে আছেন। আপনি বলছিলেন আইটি সেক্টর থেকে অনেক লে অফ হচ্ছে, সেই লে অফ থেকে আমি একটু পজিটিভ ভাবে নিজেকে তৈরি করার বিষয়টি জেনে নিতে চাই। যারা আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিংবা যাদের পেশন হচ্ছে আইটি সেক্টরেই থাকা, কিন্তু এই যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে সময়টি, এই সময়টিতে কিভাবে নিজেকে প্রস্তুত রেখে কিংবা আমি বলবো নিজেকে তৈরি করে রেখে যেন লে অফ হয়ে গেল আরেকটি কোম্পানিতে জব হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আসলে আমি যেহেতু একটি আইটি কনসালটেন্সি প্রতিষ্ঠান রান করি অনেক বছর হলো, আমরা আমাদের ইনফোটেক্স নাম, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি এবং সবসময় আমরা যেটা সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সবসময় আপস্কিল করতে হবে। নিজের যে স্কিল সেটটা রয়েছে সবসময় এটাকে পলিশ করতে হবে। আমি যদি পলিশ করা বন্ধ করে দেই তাহলে এটা একসময় মুখ থুবড়ে যাবে, এবং আসলে কারণ প্রতিদিন নতুন নতুন টেকনোলজি আসছে। নাম্বার 1, বিভিন্ন সার্টিফিকেশনের দিকে খেয়াল রাখতে হবে, মার্কেটে কোনটার ডিমান্ড আছে সেই বিষয়গুলিতে একটু নজর রাখতে হবে, লাইসেন্সিং গুলিকে আপডেট করতে হবে। অনেকের সার্টিফিকেশন থাকে, লাইসেন্স থাকে, সেগুলি এক্সপায়ার হয়ে যায়। বড় বড় প্রতিষ্ঠানগুলি সেগুলি কিন্তু অ্যালাউ করে না যখন আপনি আবার চাকরির জন্য অ্যাপ্লাইটা করেন। নাম্বার 2-তে আমি বলবো যে নিজের প্রোফাইলগুলিকে, অনলাইন এবং অফলাইন প্রোফাইলগুলিকে সবসময় কিন্তু আপডেটেড রাখা। সবসময় এটাকে কিভাবে ফোকাস করা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। পার্টিকুলারলি আমি বলবো যে প্রফেশনাল যে প্ল্যাটফর্মটা আমরা মেনটেন করি লিঙ্কডইন, সেই জায়গাটায় নিজের প্রোফাইলটাকে কতটা মানে প্রফেশনালি উপস্থাপন করা যায় মার্কেটের সামনে। কারণ এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একজন প্রোডাক্ট। আপনি আপনার রেজুমি যখন দিয়ে থাকেন, আপনার তার সাথে যে ডকুমেন্টগুলি দিয়ে থাকেন, আপনি কিন্তু আসলে সেলই করতে চান আপনার স্কিল সেটগুলিকে। সো আপনি একজন প্রোডাক্ট হিসেবে আপনি কি সেল করবেন, কি ভ্যালু অ্যাডিশন করবেন। নাম্বার 3-তে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নেটওয়ার্কিংটা খুব জরুরি। এটা আপনি অফলাইনে করেন অথবা অনলাইনেই করেন। আপনি যে বিষয়ে এক্সপার্ট, আপনাকে কন্টিনিউয়াসলি জানাতে হবে যে হ্যাঁ আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন, যে প্রবলেমগুলি কোম্পানিটা ফেস করছে। এবং সবশেষে আমি বলবো যে আপডেটেড থাকা, মার্কেটের ব্যাপারে আপডেটেড থাকা, এবং আবারও বলি যে ট্রেনিংগুলিকে, সার্টিফিকেশনগুলিকে আপডেটেড রাখা। সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে সবসময় কারিকুলামগুলোকে আপডেটেড রাখি। এটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক যেটা আপডেট আমরা করার চেষ্টা করি। কারণ এই কারিকুলাম এবং আউটলাইনগুলিকে যদি আপডেটেড না রাখা হয় তাহলে আসলে যিনি ট্রেনিংটা নিচ্ছেন উনি পিছিয়ে যাবেন আলটিমেটলি। মানে সবসময় নিজেকে আমি বলবো যে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট কিংবা তৈরি করে নেওয়া। এক্ষেত্রে আমি একটু আবারও যেতে চাই জামান ভাইয়ের কাছে। সেটি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে আমরা সাধারণত একটি চাকরি পেয়ে যাওয়ার পরে মনে হয় যে ঠিক আছে এনাফ, আবার অনেকে হচ্ছে যে না আমি আরো অনেক উপরে যাব, আমি নিজেকে আপডেট করব, যেটি খুব সুন্দর করে হাসান ভাই বলছিলেন যে সবসময় নিজেকে আপডেট করা, সবসময় নিজেকে তৈরি করা, যুগের সাথে তাল মিলিয়ে চলা, উপরের দিকে যাওয়া। তো গভর্নমেন্ট সেক্টরে এভাবে কিভাবে আমি
নিজের উন্নতি করতে পারি কিংবা নিজেকে তৈরি করতে পারি, যে আমার ফিউচারে আমি হয়তো যে জায়গাটিতে প্রবেশ করেছি তার চেয়ে আমি নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারি। গভর্নমেন্ট সেক্টরের আলোকে আমি একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ এগেইন। যে উনি সুন্দর একটা কথা বলছেন যে নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। এটা আসলে ট্রু। নিজেকে আপডেট, দ্যাট মিনস আপনি যখন একটা জব মার্কেটে আছেন তখন বুঝতে হবে যে ইউ আর ট্রাইং টু সেল ইউর সেলফ, এই জিনিসটা মনে রাখতে হবে। তা এখন আপনি যখন নিজেকে সেল করতে যাচ্ছেন কোনো এমপ্লয়ারের কাছে, দ্যাট মিনস আপনাকে 10 জনের মধ্যে একজন হইতে হবে। সো 10 জনের মধ্যে একজন হইতে হলে আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে। আর গভর্নমেন্ট সেক্টরে এই অপরচুনিটিটা প্রচুর। আপনি যখন একটা জবে ঢুকলেন, ঢোকার পরে আপনার যদি ওয়ান্ডারফুল ভাবে আপনি যদি স্মুথলি যদি আপনার রেসপন্সিবিলিটি চালাইতে পারেন এবং আপনার প্রমোশনাল টেস্টগুলো আছে, প্রমোশনাল টেস্টগুলো যদি আপনি ভালো করতে পারেন, দেন আপনি ইজিলি ইউ উইল গেট দ্য প্রমোটেড। তো এইখানে অনেক অপরচুনিটি আছে, উপরে ওঠার, প্রমোশন পাওয়ার অনেক সুযোগ আছে। আপনারা যে জবে আছেন দেখেন, লোক আপ করেন আপনার পরবর্তী প্রমোশন টেস্টটা কখন আসে, প্রমোশন টেস্টগুলোতে কি ধরনের কোশ্চেন থাকে, কি ধরনের ইন্টারভিউ দিতে, কিভাবে ইন্টারভিউতে আপনি নিজেকে আরেকটু ভালো করতে পারবেন। এভাবে যদি একটু স্টাডি করেন দেখবেন যে আপনিও একদিন উপরের পজিশন চলে গেছেন। এক্ষেত্রে আমি আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাই, যে অনেক সময় আমরা দেখেছি যে অনেকের মধ্যে যে ঠিক আছে আমার যে ড্রিম জবটি সেটি এখনো পাইনি, সে তো আমি অপেক্ষা করি, কিন্তু আবার আপনারা অনেক সময় পরামর্শ দেন যে না, সিটি জবে কিংবা গভর্নমেন্ট জবে ঢুকে যাও, তারপরে তুমি চেঞ্জ করো, তারপরে তোমার ড্রিম জব কিংবা অন্য একটি ভালো পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করো, কারণ সিটি জবের অভিজ্ঞতাগুলো কাউন্ট হয়। সেক্ষেত্রে আপনার টিপসটি আমি নিতে চাই, যে আমরা অনেক সময় অপেক্ষা করি যে আমার পছন্দ মতো তো জবটি এখনো আসেনি। আপনার পছন্দ মতো জবটি যদি না আসে তাহলে আপনাকে কাজ করতে হবে, যেহেতু আপনার এডুকেশন আছে এখানে। কিন্তু আপনার গভর্নমেন্ট সেক্টরের একটা অ্যাডভান্টেজ হলো ব্যাচেলার ডিগ্রি থাকলে বা আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কিন্তু হাই লেভেলে যেতে পারেন। এই অপশনটা আছে। তাহলে যেহেতু আপনার ব্যাচেলার ডিগ্রি আছে বা আপনার ভালো একটা পজিশন আছে, তাহলে আপনি অবশ্যই ভালো একটা পজিশনে যেতে পারেন। এখন আপনি যেখান থেকে শুরু করছেন, দ্যাট মিনস ইউ অলরেডি ইন দ্য সিস্টেম, ইউ অলরেডি ইন দ্য সিস্টেম। তো এখন আপনাকে উপরে উঠতে হলে কি কি জিনিস আপনাকে ফলো করতে হবে, এই জিনিসগুলো আপনাকে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। এখন আপনার যদি টার্গেট মতো জব না হয়ে থাকে বা আপনার মনে করেন যে জবটাতে আছে ইউ আর নট এ ফুলি স্যাটিসফাইড, ইউ আর স্যাটিসফাইড বাট ইউ আর নট এ ফুলি স্যাটিসফাইড, তাহলে যেহেতু আপনি অলরেডি গভর্নমেন্ট সেক্টরে আরো ভালো ভালো পজিশন আছে, আপনি লোক আপ করেন যে কোন কোন ডিপার্টমেন্টে আরো ভালো ভালো পজিশন আছে, আপনার এক্সপিরিয়েন্স বা আপনার এডুকেশনটা ওখানে সেট আপ হচ্ছে কিনা। যদি হয় দেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, দেন ওয়েট, they will call you and they just give the interview. জাস্ট ট্র্যাকে থাকা, যে Just check ড্রিমটি it out. ওই যে স্পর্শ করার উনি যে জন্য। কথাটা বলছে, অলওয়েজ বি আপডেটেড। বি আপডেটেড। আমি আবারও ডক্টর মাহাদি হাসান আপনার কাছে যেতে চাই। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসঙ্গ এনেছিলেন, যে কারণে অনেক জব সেক্টরই সীমিত হয়ে আসছে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা নিজেকে আপডেট করে এই কম্পিটিশন মার্কেটে, প্রতিযোগিতার মার্কেট, কারণ আইটি সেক্টর যেমন লোভনীয় ঠিক তেমনি কম্পিটিশন অনেক বেশি, প্রতিযোগিতা অনেক বেশি, আর প্রাইভেট সেক্টরে আরো বেশি। প্রতিনিয়তই আমার নিজেকে প্রুভ করতে হয়, প্রতিনিয়তই আমার নিজেকে সেল করতে হয়। তো আমি এক্ষেত্রে একটু তুলনামূলক আলোচনা করতে চাই আপনার কাছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আপনার জব মার্কেট কিভাবে সিকিউর রাখবেন, সেফ রাখবেন এই পরিস্থিতিতেও। আমি আমার উত্তরটি শুরু করতে চাই ছোট্ট দুটো স্ট্যাটিস্টিক্স দিয়ে। আপনি জানেন যে এআই অটোমেশনের জন্য এ যাবৎকালে ইউপিএস থেকে মোর দেন 20,000 এমপ্লয়িকে লে অফ করা হয়েছে। বিকজ অফ তারা প্রত্যেকটা সিস্টেমকে অটোমেশন করছে। এটা এখনো হয়তো শেষ হয়নি, হয়তো এখনো অনগোয়িং আছে, কিন্তু সো ফার এই হচ্ছে তার নাম্বার। আমি যদি আরেকটা নাম্বার বলি আপনাকে, ডজ যেটা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি, সেখান থেকে 2,16,000-এর বেশি এমপ্লয়িকে লে অফ করা হয়েছে। তার মধ্যে কিন্তু 20% কিন্তু টেক এমপ্লয়ি। দেখেন এই নাম্বারগুলি আসলে কি বলে, এই নাম্বারগুলি আসলে এটাই প্রুফ করে যে বিজনেসের যে ল্যান্ডস্কেপ এগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, মেশিন লার্নিং বলেন, এই 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 টেকনোলজিগুলোর জন্য। তার মানে আমরা কিন্তু
আগে যেই কথাটা ছিল যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, যে রিসার্চ যে একটা বড় ফিল্ড ছিল, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে হিউম্যান এআই ইন্টারাকশন। এখন কিন্তু আর হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন নাই। তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে হিউম্যান কিন্তু এআই এর সাথে কাজ করবে, অথবা আপনি বলতে পারেন যে এআই হিউম্যানের সাথে কাজ করবে। আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে চাই যে রেগুলার কিছু জব যেগুলি আসলে অবসলিউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি মার্কেট থেকে। নাম্বার ওয়ান, আপনি ধরে নিতে পারেন ডেটা এন্ট্রি রিলেটেড জবগুলি, রিপোর্ট বিল্ডিং রিলেটেড জবগুলি, কাস্টমার সার্ভিস রিলেটেড জবগুলি, এগুলি সব অ্যাবসলিউটলি মানে এগুলি রিমুভ হয়ে যাবে। আপনি রেস্টুরেন্টে যাবেন, কিছুদিন পরে আপনাকে খাবার সার্ভ করবে রোবট। ইটস অলরেডি দেয়ার। এটা নতুন খুব একটা আশ্চর্যজনক কিছু না। প্রত্যেকটা সেক্টরে, এটা হেলথ কেয়ার বলেন, ফাইন্যান্স বলেন, আপনি রিটেইল বলেন, এই জায়গাগুলিতে চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও ওই আমার আগের প্রশ্নের উত্তরটাতে চলে যেতে চাই। আসলে এই জায়গা থেকে এটা আমি ভয় দেখাচ্ছি না, এটা ভীতিকর কোনো পরিস্থিতি না, কিন্তু এটা অ্যালার্মিং। এটা বাস্তবতা। এটা বাস্তবতা। এটা আমাদের মেনে নিতে হবে। মেনে নিয়ে আসলে আমাদেরকে আগেই বললাম, নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আমাদের প্রতিষ্ঠান যেটা ইনফোটেক্স, সেখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইন্ডিভিজুয়ালদেরকে এআই রিলেটেড ডিফারেন্ট কোর্স আমরা করিয়ে থাকি। এবং আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের সবসময় একটা চেষ্টা থাকে যে আপডেটেড যে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসগুলি, অ্যাপ্লিকেশন যেগুলি হচ্ছে, সেগুলি আসলে স্টুডেন্টদেরকে, যারা এই সেক্টরে টিকে থাকতে চান, তাদেরকে এই বিষয়গুলি জানানো এবং তাদেরকে প্রিপেয়ার করা, যারা জব মার্কেটে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন একদম সাধারণ যারা আছেন, যে যারা আসলে টিকে থাকতে চান জব সেক্টরে? আমি বলবো যে দেরি না করে এবং ভয় না পেয়ে এখন থেকে শুরু করতে। বিভিন্ন টুলস, ছোট ছোট অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড টুলস আছে যেগুলি ফ্রি অনলাইনে। এটা একটু একটু করে দেখতে, যারা মেন্টর আছেন অথবা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন যারা এই জিনিসগুলিকে গাইড করে থাকেন, তাদের সহায়তা নিয়ে একটু ছোট ছোট ট্রেনিংগুলি কমপ্লিট করতে, এবং তারপরে নিজেরাই এই টুলগুলি নিয়ে প্র্যাকটিস করতে, টুলগুলি নিয়ে প্লে অ্যারাউন্ড করতে, যাতে অন্তত আপনি যখন জবের অ্যাপ্লাইটা করবেন, আপনার রেজুমেতে আপনি লিখতে পারেন যে আপনি 10 রকমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড টুল আপনি জানেন, রাদার দেন বলার চাইতে যে না আমি আসলে কিছু জানি না। সেটা অন্তত আপনি যদি উত্তরটা ওভাবেও দেন, আপনি তারপরেও আপনি মাইলেজে এগিয়ে থাকবেন। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বলবো যে আপনার রেজুমেগুলিকে একটু আপডেট করেন সব সময়। এটা একটু টেকি রিলেটেড করেন, এটা একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আপনি জানেন। সব প্রতিষ্ঠানেই যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এবং সামনে আরো ইন ডিটেইলে যাচ্ছে, একটু একটু করে আপনি রেজুমিটাকে চেঞ্জ করার চেষ্টা করেন, রাদার দেন খুবই গদবাঁধা আপনার একটা রেজুমি, আপনি পাশ করেছেন এত বছর আগে, খুব প্লেন রেজুমি কিন্তু এখন আর কোনো ইন্ডাস্ট্রিতে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সো একটু আপডেটেড হয়ে, একটু একটু টেকি ওয়ার্ডগুলিকে অ্যাড করে আপনি নিজেকে প্রুভ করার চেষ্টা করুন। আমি এক্ষেত্রে উপসংহারের দিকে একটু আসতে চাই। এরপরেও হয়তো আপনাদের দুজনকে নিয়ে আরো আমি আলোচনা করব অন্য কোনো অনুষ্ঠানে। আমি জামান ভাই আপনার কাছে যেতে চাই যে এই যে গভর্নমেন্ট সেক্টরে রিজুমেটাও খুব গুরুত্বপূর্ণ, নিজেকে তৈরি করাও খুব গুরুত্বপূর্ণ, সেই সাথে সার্টিফিকেট তো অবশ্যই আছে। সবকিছু মিলিয়ে উপসংহারে আজকের মতো গভর্নমেন্ট সেক্টরে প্রবেশ করতে হলে কি ধরনের প্রস্তুতি নিয়েই প্রবেশ করা উচিত বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, আমি অ্যাডভাইস করব যে গভর্নমেন্ট সেক্টরে আসার জন্য সবাইকে। গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন অ্যাডভান্টেজ কেন আপনি 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 যদি সেই উত্তরটি আমাদের দর্শকদের দেন, তাহলে তারা সুবিধা হবে বুঝতে। সুবিধা হলো এইখানে আপনার গভর্নমেন্ট সেক্টরে সব বেনিফিট আছে, রিটায়ারমেন্ট, মেডিকেল বা ভ্যাকেশন লিভ, সিক লিভ, পার্সোনাল লিভ, ফ্লেক্সিবিলিটি, অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে। এখন এইখানে আরেকটা আছে যে আপনার সবচেয়ে উত্তম বলবো আমি, যেটা লে অফের সম্ভাবনা একটু কম থাকে, একটু না অনেকটাই কম। হ্যাঁ, সিটি গভর্নমেন্টে লে অফ তো নাই, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে। স্টেট গভর্নমেন্টেও লে অফ নাই, প্রচুর লোক তারা হায়ার করছে এখন। সিটি গভর্নমেন্টেও প্রচুর লোক হায়ার করছে। শুধুমাত্র এই যে আমাদের নিউ অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ফেডারেল গভর্নমেন্টে কিছু কাটছাট হয়েছে আর কি, কিন্তু সিটি এবং স্টেট গভর্নমেন্টে ওইরকম লে অফ নেই। তাহলে আমি সবাইকে উদ্বুদ্ধ করব যে আপনারা গভর্নমেন্ট সেক্টরে আসেন, ট্রাই করেন,
নিজের যে ক্যাপাবিলিটি, নিজের যে এডুকেশন, নিজের যে এক্সপিরিয়েন্সটা আছে, এখানে আপনারা ইউটিলাইজ করুন। আরো গভর্নমেন্ট সেক্টরে ইন হন, এবং ইন হওয়ার পরে নিজেকে আরো উপরের দিকে কিভাবে নিবেন ট্রাই করুন। এবং এইটার জন্য খুব যে একটা হার্ড ওয়ার্ক করতে হয় সেটাও আমি বলবো না। আপনার রিজিউমিটাকে আপডেট রাখুন, আপনার এডুকেশনটাকে ইভ্যালুয়েশন করে নিন, এবং জব সার্চ করুন। জব সার্চ করার পরে আপনার যখন রিটেন টেস্ট আসবে, আপনার রিটেন টেস্টে কি ধরনের কোশ্চেন হয়, এই জিনিসগুলো আসলে আমরা বাংলাদেশ থেকে যেগুলো পড়ে আসছি, যেমন বেসিক ম্যাথগুলো থাকে, রিটেন কম্প্রিহেনশন, গ্রামাটিক্যাল কারেকশন, আরো যে রেগুলার কোশ্চেনগুলো আছে যেগুলো আমরা অলরেডি জানি, এই জিনিসগুলো স্টাডি করলে এবং কম্পিউটারে বেসিক একটা নলেজ থাকলে, এবং আপনি যদি ইংলিশের স্পিকিংটা এবং আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি একটা ভালো জানেন, তাহলে গভর্নমেন্ট সেক্টরে ইন হওয়া যায়। একটা ভালো একটা কনফিডেন্স যদি আপনার থাকে, তাহলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আমি সবাইকে উদ্বুদ্ধ করব যে আপনারা আসুন, ট্রাই করুন। এবং নিশ্চয়তা এবং সুযোগ সুবিধার জন্যই আপনি এবং এই সরকারি সুযোগ চাকরি, আরেকদিন আমরা বিস্তারিত আলোচনা করব সরকারি চাকরিতে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় নিশ্চয়তার পাশাপাশি। ডক্টর মাহাদি হাসান, আপনি উপসংহারে কি বলবেন? কারণ আইটি সেক্টরও আমাদের খুব পছন্দের একটি জায়গা, কাজ করার স্বপ্ন অনেকের। আর সেই সেক্টর নিয়ে উপসংহারে আজকের মতো কি বলবেন? উপসংহারে আমি আসলে যেটা সবসময় আমার স্টুডেন্টদেরকে অথবা আমার কোওয়ার্কারদেরকে সবসময় আমরা যেটা আলাপ করে থাকি, তা হচ্ছে যে প্রতিদিনই নতুন নতুন টেকনোলজি আসছে, প্রতিদিনই নতুন টুলস আসছে মার্কেটে। একটু একটু চোখ কান খোলা রাখা, একটু নিজেকে আপডেট রাখা। ইটস নট নেসেসারি যে মানে একদিনেই সবকিছু করে ফেলতে হবে। একটু একটু করে যদি চেষ্টা করা যায়, তাহলে আমার মনে হয় যে দিন শেষে একটা ভালো প্রোফাইল আপনার বিল্ড হবে, যেটা আপনি জব সুইচ করুন অথবা না করুন, প্রোফাইলটা কিন্তু আপনারই থেকে যাবে। সো এটা এটা খুব ইম্পর্টেন্ট। একটু একটু উৎসাহী হওয়া, একটু আশেপাশে দেখা কোন ইন্ডাস্ট্রিতে কি ধরনের কাজ হচ্ছে, এবং ইন্ডাস্ট্রিগুলি এখন কিন্তু ইন্টারডিসিপ্লিনারি। একজন যখন বিজনেস ব্যাকগ্রাউন্ডের নলেজ নিয়ে যখন আসেন, তখন তাকেও কিন্তু টেকনোলজি সম্পর্কে একটু একটু জানতে হয়, আবার টেকনোলজিতে যারা কাজ করছেন তাদেরও আবার ফাইন্যান্স সম্পর্কে একটু একটু নলেজ থাকতেই হয়। সুতরাং এই ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্ল্ডে আমি বলবো যে একটু নিজেকে এগিয়ে রাখার জন্য একটু আপডেট থাকুন। প্রতিদিন 30 মিনিটস অ্যাটলিস্ট একটু বসুন, একটু বসে দেখুন, ব্রাউজ করুন কোথায় কি হচ্ছে, কোথায় কি রিলিজ হচ্ছে, কোন কোন ফ্রেমওয়ার্কগুলি আসছে। আমার মনে হয় তাতেই নিজেকে আপডেট রাখা শুরু করা যাবে অন্তত, এবং সম্ভব হবে। দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান এবং দুজন দুই সেক্টর থেকে খুব সুন্দর করে তথ্য দিয়েছেন। এবং অনুরোধ করে রাখছি দুজনের সাথে আবারও কথা হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেমন মানুষের আগ্রহ অনেক, সেই সাথে সরকারি চাকরির বিষয়েও মানুষের আগ্রহ অনেক। দুটো বিষয় নিয়েই আমরা আলোচনা করব।